ভারতের অপরাধ ইতিহাসে এমন কিছু নাম রয়েছে যাদের কথা শুনলে আজও আমরা শিউরে উঠি। তেমনই একটি নাম ছিল শঙ্করিয়া, কানপট্টিমার শঙ্করিয়া। ওয়েস্টার্ন কান্ট্রিতে যেমন জন ওয়েন গেসি, জেফরি ডায়মা বা টেড বান্ডি, তেমনই উত্তর ভারতের একটা বিস্তীর্ণ অঞ্চলে আতঙ্কের আর এক নাম ছিল এই কানপট্টিমার শঙ্করিয়া। সে না ছিল কোনো ডাকাত দলের সর্দার, না ছিল রাজনৈতিক সন্ত্রাসী, না তার কোনো বিশাল বড় অপরাধ চক্র ছিল, কিন্তু এই একা একজন মানুষ মাত্র ২৭ বছরের শঙ্করিয়া ১৮ মাসের মধ্যে ৭০টা খুন করেছিল এবং পুলিশকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছিল। তার হত্যার পদ্ধতি এতটাই ইউনিক ছিল যে সেটাই তার আইডেন্টিটি হয়ে যায়। মানুষ তাকে কানপট্টিমার বলে ডাকতে শুরু করে। নমস্কার, আমি অর্ণব, আর আপনারা শুনছেন অপরাধ সূত্র, যেখানে আমরা গল্প শোনাই না কোনো বইয়ের পাতা থেকে নয়, বরঞ্চ সরাসরি পুলিশের খাতা থেকে। আজ আপনাদেরকে শোনাবো কানপট্টিমার শঙ্করিয়ার কথা। কি ছিল এই শঙ্করিয়া? কি ছিল তার খুনের পদ্ধতি? কেন সে পরপর মানুষ মেরে বেড়াতো? শেষ পরিণতি কি হয়েছিল তার? সবটা জানতে আসুন আমরা ফিরে যাই একদম শুরুতে। ১৯৫২ সালে রাজস্থানের জয়পুরে শঙ্করিয়ার জন্ম হয়। তার শৈশব সম্বন্ধে আমরা খুব বেশি তথ্য পাইনি, তবে যেটুকু তথ্য আমাদের হাতে এসেছে সেখান থেকে আমরা জানতে পারি তার বাবা মাও আমাদের বাবা মায়ের মতোই খুব সাধারণ ছিল। তারাও চেয়েছিল যে ছেলে স্কুল কলেজে পড়াশোনা করুক, পড়াশোনা শিখে সে একজন বড় মানুষ হোক। কিন্তু ছোটবেলা থেকেই শঙ্করিয়ার পড়াশোনার প্রতি মন ছিল না। সে তো অনেকেরই থাকে না, কিন্তু তার মানে তো এটা নয় যে তারা সিরিয়াল কিলার হয়ে যাবে। তার আশপাশের মানুষও তাকে দেখে ভাবতে পারেনি যে সে ভবিষ্যতে আতঙ্কের আরেকটা নাম হয়ে উঠবে। যারা তাকে চিনত তারা প্রত্যেকেই স্বীকার করেছে যে হ্যাঁ, ছোটবেলা থেকেই শঙ্করিয়া প্রচণ্ড চুপচাপ ছিল, অন্যদের সাথে সে ততটা বেশি মিশত না। কিন্তু এছাড়া তার মধ্যে কোনো বদগুণ ছিল না। পরবর্তীকালে তদন্তকারীরাও বারবার বলেছেন যে শঙ্করিয়ার এই সাধারণ চেহারা তার অন্যতম অ্যাডভান্টেজ ছিল। তাকে দেখে কারোর বিপজ্জনক মনে হতো না। এটাকে কাজে লাগিয়েই সে এতগুলো খুন করেছিল। সালটা ১৯৭৩। রাজস্থান এবং হরিয়ানার কিছু স্পেসিফিক এলাকায় মানুষ খুন হওয়া শুরু হয়। পুলিশ প্রথমে ভেবেছিল যে প্রত্যেকটাই বিচ্ছিন্ন ঘটনা, আলাদা আলাদা খুন। আপনাদের আরেকবার সালটা মনে করিয়ে দিই, ১৯৭৩। আমাদের স্বাধীনতার তখনও ৩ দশকও সম্পূর্ণ হয়নি। এছাড়া সেই সময় পাকিস্তানের সাথে ইন্টারনাল ঝামেলা চলছে। তারপর আপনাদের হয়তো মনে থাকবে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে সদ্য সদ্য, সুতরাং সেটা নিয়েও পাকিস্তানের সাথে ইন্ডিয়ার ঝামেলা একদম চরমে। সেই সময় পুলিশের এই সামান্য খুনের কেসে মন দেওয়ার সময় ছিল না। কিন্তু খুনের সংখ্যা যত বাড়তে শুরু করে, প্রত্যেকটা খুনের মধ্যে একটা অদ্ভুত ভয়ঙ্কর মিল পুলিশের সামনে আসে। প্রায় প্রত্যেকটা মৃতদেহেরই কানের নিচে বা মাথার পাশে এই জায়গাটায় একটা ভারী আঘাতের চিহ্ন দেখা যায়। অনেক ক্ষেত্রেই শিকাররা নিশ্চিন্ত মনে ঘুমোচ্ছিল, ঘুমের মধ্যেই তাদের নৃশংসভাবে খুন করা হয়। কখনো রেল লাইনের ধারে, কখনো ফুটপাথে, কখনো গুরুদ্বারায়, কখনো আবার নির্জন রাস্তায়। প্রত্যেকবার খুনের পদ্ধতি কিন্তু একটাই ছিল, কানের নিচে ভারী হাতুড়ির আঘাত, তারপরই মৃত্যু, আচমকা মৃত্যু। কোনো লুটপাট নেই, কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, কোনো স্পষ্ট উদ্দেশ্য নেই, অকারণেই যেন খুনগুলো হচ্ছে। এটাই পুলিশকে সব থেকে বেশি বিভ্রান্ত করেছিল। আচ্ছা, কানপট্টি বলতে আপনারা তো জানেন যে কানের নিচের এই সংবেদনশীল অংশটাকে বলা হয় বা উল্লেখ করা হয়। আমরা তো ছোটবেলায় সবাইকেই বলেছি যে কান পাটিয়ে এক চড় মারব, বলেছেন তো? যাই হোক, আপনারা খুন করার উদ্দেশ্যে বলেননি, কিন্তু শঙ্করিয়া যদি বলতো তাহলে সে খুন করার উদ্দেশ্যেই বলতো। সে এই সংবেদনশীল এলাকায় একটা হাতুড়ির আঘাত করতো, কিংবা বড়জোর দুটো, তাতেই মানুষটার মৃত্যু হতো। এই জায়গাটা আপনারা জেনে রাখবেন, সত্যি সত্যি মুখে বললেও সত্যি সত্যি কারোর কানপট্টিতে চড় মারবেন না, তাতে তার সিরিয়াস ক্ষতি হতে পারে। যাই হোক, মানুষ জানতো না যে কে খুনগুলো করছে,
কিন্তু মানুষের মুখে মুখে এই কান পট্টিতে মেরে খুন করার জন্য তার একটা নাম পপুলার হয়েছিল কান পাটিমার বা কান পট্টিমার। এই নামটা সবার মুখে মুখে ভিড়ত। আজকের মতো তখনকার দিনে সিসিটিভি ছিল না, ইন্টারনেট ছিল না, ইন্টারনেট কি বলছি, স্মার্টফোনই ছিল না, কিন্তু তাও কান পট্টিমারের আতঙ্ক পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। এলাকার মানুষের মুখে মুখে ঘুরতে শুরু করে এটা কোনো অপশক্তির কাজ, কোনো মানুষ এরকম করতে পারে না। এবার পুলিশ তো আর অপশক্তিতে বিশ্বাস করতে পারে না। পুলিশের মনে হয়েছিল যে যেহেতু ঘটনাগুলো ইন্ডিয়া পাকিস্তান বর্ডার এলাকায় ঘুরছে, আর যেহেতু পাকিস্তানের সাথে তখন প্রবল মাত্রায় অশান্তি চলছে, তাই এটা কোনো পাকিস্তানি স্পাই করছে ওই বর্ডার এলাকাগুলোকে অশান্ত করে দেওয়ার জন্য। কিন্তু সীমান্তের গ্রাম অঞ্চলগুলোয় মানুষ তো এত কমপ্লিকেটেড ছিল না, তাদের চিন্তাভাবনা এত কমপ্লিকেটেড ছিল না। তারা মনে করতো কোনো একজন দানব রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাই তারা বাড়ির বাচ্চাদেরকেও সন্ধ্যের পর বাড়ি থেকে বের হতে দিত না। এবার এই দানব ঘুরে বেড়াচ্ছে এটা মনে হওয়ার আরেকটা কারণ হচ্ছে, যারা শঙ্করিয়ার হাত থেকে বেঁচে গেছিল তারা বলেছিল যে কেউ একজন কালো কম্বল মুড়ি দিয়ে রাস্তায় হাতুড়ি হাতে ঘুরে বেড়াচ্ছে। শঙ্করিয়ার আমি প্রথমেই বললাম যে পুলিশ কোনো মোটিভ খুঁজে পাচ্ছিল না। তার আসল মোটিভ ছিল সুযোগ। সে রেল লাইনের ধারে ফাঁকা রাস্তায় কিংবা কোনো গাছের আড়ালে চুপচাপ রাতে দাঁড়িয়ে থাকতো। যাকে সুযোগ পেত তাকেই খুন করত। পুরুষ, মহিলা, বাচ্চা, বুড়ো কোনো বাছবিচার ছিল না তার। যদিও বেশিরভাগ সময়ই সে ঘুমন্ত মানুষকে খুন করা বেশি প্রেফার করত, কারণ তারা কোনো রকম প্রতিরোধই গড়ে তুলতে পারতো না। প্রতিরোধ গড়ে তোলার আগেই তারা কান পট্টিমারের সব থেকে আলোচিত ঘটনা ছিল 1973 সালের একটি খুনের ঘটনা। এই ঘটনাটাকেই বলতে পারেন এই কেসের টার্নিং পয়েন্ট। রাজস্থানের শ্রীগঙ্গানগরের একটি গুরুদ্বারা। রোজকার মতোই সকালবেলায় জমাদার এসেছিল গুরুদ্বারাটা পরিষ্কার করতে। গুরুদ্বারায় ঢোকা মাত্র একটা নৃশংস দৃশ্য তার চোখে পড়ে। সে চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে আসে। তার চিৎকার শুনে আরও অনেকজন মানুষ গুরুদ্বারায় ঢুকে দেখতে পায় যে গুরুদ্বারায় রাতে একজন কেয়ারটেকার থাকতো তার 2 ছেলেকে সঙ্গে নিয়ে। সেই 3 জনেরই মাথার ডান দিকে বা বাঁ দিকের কানপট্টি থ্যাতলানো, সেখান থেকে রক্ত বের হচ্ছে গলগল করে, এবং 3 জনেই মৃত। পুলিশ এসে লাশ দেখে বুঝতে পারে যে তারা কোনো সিরিয়াল কিলারের খপ্পরে পড়েছে। এটা কোনো সাধারণ বিচ্ছিন্ন খুনের ঘটনা যেরকমটা তার আগে ভাবছিল, সেরকমটা ঠিক নয়। এবার গুরুদ্বারার ভিতরে খুন হয়েছে। শিখ সম্প্রদায়ের মানুষ এতে প্রচণ্ড ক্ষেপে যায়। তারা পুলিশের ওপর চাপ সৃষ্টি করতে থাকে, এমনকি ধর্মীয় দাঙ্গারও পরিস্থিতি তৈরি হয়। তাই পুলিশ খুব তাড়াতাড়ি একটি টিম তৈরি করে নিজের। সেই টিমটা পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানের বিভিন্ন এলাকা থেকে মোটামুটি 60টা খুনের ঘটনাকে একই জায়গায় নিয়ে আসে। এবার আজকে একটা খুনের ঘটনা ঘটলে পুলিশ সবার প্রথমে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ফোন লোকেশন থেকে শুরু করে প্রচুর ডিজিটাল সূত্র পায়। কিন্তু আমরা বলছি 1970 সালের কথা। তখন ভারতে জটিল ফরেন্সিক টেস্ট, ইন্টারনেট, ডিএনএ ম্যাপিং এগুলো তো স্বপ্ন, কিছুই ছিল না। পুলিশের কাছে সূত্র বলতে তখন ছিল শুধুমাত্র ধরুন হাতে লেখা রিপোর্ট, ফরেন্সিক রিপোর্ট, ফিল্ড রিপোর্ট, কিংবা ধরুন কোনো সাক্ষীর লিখিত বয়ান, এইগুলোই। এবার বেশিরভাগ ঘটনাই ঘটতো, আপনাদের শুরু থেকে আমি বলে আসছি, রাতের অন্ধকারে। বেশিরভাগ ক্ষেত্রে কোনো সাক্ষীই থাকতো না। যেখানে সাক্ষী থাকতো তারা কেউ ভয়ে মুখ খুলতে চাইতো না, কারণ যদি তারা শঙ্করিয়ার পরবর্তী টার্গেট হয়। আবার অনেকে যারা বেঁচে গিয়েছে, যারা মুখ খুলতে চেয়েওছে কিন্তু তাদের মনের মধ্যে এমন একটা আতঙ্ক বাসা বেঁধেছে, তারা স্পষ্টভাবে ডেসক্রিপশন দিতেই পারেনি, কারণ সেই সময় তাদের মানসিক স্থিতিই ঠিক ছিল না। কিন্তু আমি বললাম না যে গুরুদ্বারার ঘটনাটা ছিল টার্নিং পয়েন্ট। গুরুদ্বারার কেসের ক্ষেত্রে কিছু মানুষ পুলিশকে জানায় যে কম্বল মুড়ি দিয়ে একজন লোককে, তারা অচেনা লোককে, তারা রেল লাইনের দিকে হেঁটে যেতে দেখেছে। পুলিশ তাদের কথার ওপর ভিত্তি করে রেল স্টেশনে যায় এবং সেখান থেকে টিকিট বিক্রির ডেটা কালেক্ট করে এবং রেলওয়ের বিভিন্ন কর্মচারীকে তারা জিজ্ঞাসাবাদ করে। এর ফলে তাদের কাছে খুনির সম্ভাব্য লোকেশন সম্বন্ধে একটা তথ্য আসে, কিন্তু খুনিকে তখনও কিন্তু সেটা অজানা। কিন্তু খুনিকে ধরতে হলে খুনির তো একটা মুখ চাই। স্পেশাল ইনভেস্টিগেশন টিমের যিনি লিডার ছিলেন তিনি তখন যারা কান পট্টিমারের হাত থেকে বেঁচে গেছিল তাদেরকে ডেকে পাঠান এবং স্কেচ আর্টিস্ট ডেকে পাঠান।
প্রত্যেকের বর্ণনার উপর ভিত্তি করে স্কেচ আর্টিস্ট একটি করে স্কেচ তৈরি করে। পুলিশ দেখে যে বেশিরভাগ ক্ষেত্রেই স্কেচগুলো মিলে যাচ্ছে। তখন পুলিশ একজন প্রফেশনাল স্কেচ আর্টিস্টকে নিয়ে আসেন এবং প্রত্যেকটা স্কেচের ওপর বেস করে প্রত্যেকটা স্কেচ মিলিয়ে একটা মুখ তারা তৈরি করতে বলেন এবং সেই মুখটা তারা ছড়িয়ে দেন রাজস্থান, পাঞ্জাব এবং হরিয়ানার সমস্ত থানাগুলোতে। যদিও স্কেচ 3টে রাজ্যেই ছড়িয়ে দেওয়া হলেও পুলিশ তদন্ত করছিল একটা ছোট এলাকার ভিত্তিতে। ছোট এলাকা মানে আমি আপনাদের বললাম না যে রেল কর্মচারীদের জবানবন্দির ভিত্তিতে পুলিশ এলাকাটাকে ছোট করে এনেছিল, মানে একটা সম্ভাব্য লোকেশনের খোঁজ তারা পেয়েছিল সেই এলাকাটায়। মাসের পর মাস তদন্ত চলে, পুলিশ রীতিমতো আশা ছেড়ে দেয়, তারা কিছুই খুঁজে পায়নি। এমন সময় হঠাৎ করে ভাতিন্দার কাছে একটি স্টেশন থেকে খবর আসে এরকম একটি লোককে দেখতে পাওয়া গেছে। স্পেশাল ইনভেস্টিগেশন টিম সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছয় এবং সিভিল ড্রেসে বিভিন্ন বস্তিতে, রেল লাইনের ধারে, অন্ধকার যে সমস্ত রাস্তাঘাট, সেই সমস্ত রাস্তাঘাটে মোতায়েন হয়ে যায় তারা। এবার এই পুলিশ মোতায়েনের প্রায় 3-4 দিন পরে হঠাৎ করে একজন পুলিশ কর্মীর নজরে পড়ে একজন লোক কালো কম্বল মুড়ি দিয়ে একটা গাছের আড়ালে লুকোনোর চেষ্টা করছে। 23 জুলাই 1974 সেখান থেকেই তাকে থানায় তুলে আনা হয়। নাম জিজ্ঞাসা করলে সে বলে শঙ্করিয়া। এবার পুলিশের কাছে এই লোকটার বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না পুলিশি ইনটিউশন ছাড়া। এই লোকটি নাকি ভাতিন্দায় রিক্সা চালাতো। পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। সে জানায় যে সে রাজস্থানের শ্রীকরণপুরের থেডি মহল্লার বাসিন্দা। রামদেব মন্দিরের পাশে তার বাড়ি। সেই থেডি মহল্লায় খোঁজখবর করতে গিয়ে পুলিশ জানতে পারে যে সেখানেও কিছুদিন আগে 5 জনের মৃত্যু হয়েছে কানপট্টিতে হাতুড়ির বাড়ি খেয়ে। পুলিশ সেই 5 জনের কথা যখন শঙ্করিয়াকে জিজ্ঞাসা করে, শঙ্করিয়া বলে, কে বলেছে 5 জন? আমি কোনো 5 জন খুন করিনি। আমি 70 জনেরও বেশি লোককে মেরেছি। হ্যাঁ, আরও অনেককে মারতে গেছিলাম কিন্তু মারতে পারিনি, দুর্ভাগ্য যে তারা বেঁচে গেছে। অনেক কেসের খবর তো আপনারা পাননি। এরপরই পুলিশ কনফার্ম হয় যে শঙ্করিয়াই আসলে কানপট্টি মার। শুধুমাত্র খুনের গল্পই পুলিশকে শঙ্করিয়া শোনায়নি, সে একটি ঝোপের কাছে পুলিশকে নিয়ে যায়, যেই ঝোপের মধ্যে থেকে বেরিয়ে আসে কানপট্টি মারের সেই বিখ্যাত হাতুড়ি। এটাই ছিল এই তদন্তের সব থেকে গুরুত্বপূর্ণ মুহূর্ত। এরপর আস্তে আস্তে তার মুখ থেকে আরও বহু অজানা খুনের ঘটনা বেরিয়ে আসে। তবে যে উত্তরটা পাওয়া যায়নি সেটা হচ্ছে সে হত্যা কেন করত। এর কোনো স্পেসিফিক উত্তর সে দেয়নি। হ্যাঁ, তবে সে এটা বলেছিল যে মানুষের কানপট্টিতে যখন সে মারত, সে যখন মারা যেত, মারা যাওয়ার আগের তার যে আর্তনাদটা মুখ দিয়ে বেরিয়ে আসতো, সেই আর্তনাদটা নাকি তার কাছে সঙ্গীতের মতো ছিল। সেটা তার কানে বড় মধুর লাগতো, সে খুব মজা পেত। শঙ্করিয়া দাবি করেছিল যে সে 70টি খুন করেছে। আদালতে প্রমাণিত হয় 63টি খুন। অনেক গবেষক দাবি করেন যে তার খুনের সংখ্যা 70টা থেকেও আরও অনেক বেশি। অনেক গবেষক আবার বলেন যে 70টা খুন সে করেনি, সে একটু বাড়িয়েই বলেছে। কিন্তু যাই হোক, আমরা এটা নির্ভাবনায় এবং নির্দ্বিধায় বলতে পারি যে তার মতো এরকম নৃশংস সিরিয়াল কিলার আমাদের ভারতের ইতিহাসে খুব কম রয়েছে। গ্রেপ্তার হওয়ার পর দ্রুত বিচার শুরু হয়। লোয়ার কোর্ট ফাঁসির রায় দেয়। শঙ্করিয়া সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে অ্যাপিল করে। হাইকোর্ট ফাঁসির রায় বহাল রাখে। এরপর সে সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টও ফাঁসির রায় বহাল রাখে। এরপরও সে থামেনি। এরপরও সে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করে চিঠি লেখে। বলাই বাহুল্য, রাষ্ট্রপতিও তার আবেদন মঞ্জুর করে না। 1979 সালের 16ই মে জয়পুর সেন্ট্রাল জেলে মাত্র 27 বছর বয়সী শঙ্করিয়াকে ফাঁসি দেওয়া হয়। ফাঁসির মঞ্চে ওঠার আগে তার মুখ থেকে কতগুলো কথা বেরিয়ে এসেছিল। আমি অকারণে প্রচুর মানুষ খুন করেছি, আমার মতো যেন কেউ কখনো না হয়। এরপরই ভারতের ইতিহাসের অন্যতম কুখ্যাত সিরিয়াল কিলারের জীবনের সমাপ্তি হয়। আমরা আজকে হয়তো শঙ্করিয়ার নাম মনে রাখিনি, অনেকেই হয়তো শঙ্করিয়ার কথা জানতেনও না এই ভিডিওটার আগে, কিন্তু ক্রিমিনোলজিস্টরা তার নামটা মনে রেখেছে। তার নাম আজকেও ক্রিমিনাল সাইকোলজিতে পাঠ্য বিষয়। আপনাদের একটা ট্রিভিয়া দিই যে তার মৃত্যুর পরেও কিন্তু, তার ফাঁসির পরেও কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক খুব একটা কমেনি। একটু অদ্ভুত রকমের খুন হলেই মানুষের মধ্যে রটে যেত যে কানপট্টিমার ফিরে এসেছে, কারণ তাদের কাছে কানপট্টিমার একটা দানবের নাম ছিল। আচ্ছা, আপনারা দানব বলতে কি বোঝেন? শুধুমাত্র অতিপ্রাকৃত কোনো জিনিস, নাকি মানুষের মধ্যেই লুকিয়ে থাকে দানব?
কমেন্ট বক্সে আমাদেরকে অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, ভিডিওটা হাইপও করতে পারেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ। শুভরাত্রি।